আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আজ রোগীলিপিকরণ সহজ 163তম ক্লাস। রোগীলিপিকরণ সহজ 163তম ক্লাস। আমরা 162তম ক্লাসে কি আলোচনা করছিলাম? যারা এই মুহূর্তে লাইভে আছেন একটু দ্রুত লিখে জানান। সর্বশেষ 162তম ক্লাসে গত পরশুদিন আমরা কি নিয়ে আলোচনা করছিলাম? বই নিয়ে বসে। সর্বশেষ 162তম ক্লাসে গত পরশুদিন 31 তারিখে সর্বশেষ আমরা কি নিয়ে আলোচনা করছিলাম? সর্বশেষ 31শে জানুয়ারি আমরা 162তম ক্লাসে কি নিয়ে আলোচনা করছিলাম? একটু দ্রুত লিখে জানান। মহিলাদের যৌন জীবন। জি, মহিলাদের যৌন জীবন। আজকে আমরা চেষ্টা করব অৎস নিয়ে কিছু কথা বলার জন্য। অৎস রোগীর কি জানতে হবে? আগে একটু বের করে দেন রেফারেটরিতে অৎস রোগীর পৃষ্ঠা নাম্বারটি কত? অৎস রোগী পৃষ্ঠা নাম্বারটি কত? অৎস রোগীর পৃষ্ঠা নাম্বার কত? অৎস রোগীর রোগীলিপিতে আমরা যা জানবো তা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। অৎস রোগীর রেফারেটরিতে পৃষ্ঠা নাম্বারটি কত? অৎস রোগীর পৃষ্ঠা নাম্বারটি কত? দ্রুত লিখে দেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অৎস রোগীর যা জানবো একটু দ্রুত লিখে দেন। অৎস রোগীর ক্ষেত্রে যা জানবো পৃষ্ঠা নাম্বারটি কত? রেপার্টরিতে পৃষ্ঠা নাম্বার কত? অৎস রোগীর ক্ষেত্রে আমরা যা জানবো তাড়াতাড়ি লিখেন। অৎস রোগীতে আমরা যা জানবো পৃষ্ঠা নাম্বারটি কত? অৎস রোগী তাড়াতাড়ি। অৎস রোগীতে যা জানবো দ্রুত লিখে পাঠান। একটু আপনারা আমাকে একটু লিখে দেন তো, একটু লিখে দেন। শুধু লিখেন অৎস রোগীতে যা জানতে হবে। শুধু এই লেখাটা লিখে দেন তো দেখি। অৎস রোগীতে যা জানতে হবে, শুধু এই লেখাটা শুধু লিখে দেন। এই মুহূর্তে যারা লাইভে আছেন একটু লিখে দেন অৎস রোগীতে যা জানতে হবে। অৎস রোগীতে যা জানতে হবে শুধু এই লেখাটি লিখে দেন। অৎস রোগীতে যা জানতে হবে, অৎস রোগীতে যা জানতে হবে শুধু এই লেখাটি শুধু লিখে দেন। একটু লিখে দেন অৎস রোগীতে যা জানতে হবে। লিখেন, শুধু লিখেন অৎস রোগীতে যা জানতে হবে। অৎস রোগীর যা জানতে হবে। অৎস রোগীর লিখেন অৎস রোগীর যা জানতে হবে। 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 দ্রুত লিখেন। অৎস রোগীর যা জানতে হবে। দ্রুত লিখেন। অৎস রোগীর যা জানতে হবে। অৎস রোগীর যা জানতে হবে। দ্রুত সবাই লিখেন অৎস রোগীর যা জানতে হবে। অৎস রোগীর যা জানতে হবে। দ্রুত লিখেন
অর্শ রোগীর যা জানতে হবে। এই মুহূর্তে যারা লাইভে আছেন আপনাদেরকে বলছি, কিছুক্ষণ আগে আমার আইডিতে একটি পোস্ট দিয়েছি। আমার আইডিতে লক্ষণ সম্পূর্ণ করার নিয়ম, লক্ষণ সম্পূর্ণ করার নিয়ম। রোগীর সমস্যা হচ্ছে, রোগীর সমস্যা সকালবেলা ব্রাশ করলে বমি, কিন্তু রেফার্ডারিতে পাচ্ছি ব্রাশ করলে বমি। একটু মাঝখানে বের করে দেন রোগীর সমস্যা। সকালবেলা ব্রাশ করলে বমি, সকালবেলা ব্রাশ করলে বমি, কিন্তু রেফার্ডারিতে যে রুব্রিকটি আছে তা একটু বের করে দেন, একটু দ্রুত বের করে দেন। তারপরে আমরা চলে আসব অশ্ব রোগের চিকিৎসায়। সকালবেলা ব্রাশ করলে বমি, পৃষ্ঠা নাম্বারটি কত? ওষুধটির নাম কি? সকালবেলা ব্রাশ করলে বমি, ওষুধটির নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? আমি আমার আইডিতে কিছুক্ষণ আগে একটি পোস্ট দিয়েছি, লক্ষণ সম্পূর্ণ করার নিয়ম। আমি সেখানে প্রশ্ন করেছি, রোগীর সমস্যা হচ্ছে সকালবেলা ব্রাশ করলে বমি, পৃষ্ঠা নাম্বারটি হচ্ছে 532, আর ওষুধের নাম হচ্ছে কোকাস ক্যাকটাই। এই যে ওষুধের নাম, আমার রোগীর হচ্ছে সকালবেলা ব্রাশ করলে বমি, কিন্তু রোগী কিন্তু বলে নাই যে ব্রাশ করলে বমি, কিন্তু রোগীর কথা হচ্ছে সকালবেলা ব্রাশ করলে বমি। এই কথাটি রেপার্টরির মধ্যে আমরা পাচ্ছি স্টমাক ভমিটিং, ব্রাশিং টিথ অন, ব্রাশ করলে বমি, কিন্তু এখানে বাদ পড়ে যাচ্ছে সকালবেলা শব্দটি। এই কথাটি সম্পূর্ণ করার জন্য কি কৌশল আছে আপনাদের একটু লিখে জানান, যেটা আমি আলোচনা করেছিলাম লকডাউনের সময়। কিভাবে জেনারেলিস্ট ব্যবহার করবেন, জেনারেলিস্ট ব্যবহারের উপায়, জেনারেলিস্ট কি কি কাজে লাগাবেন, কিভাবে কাজে লাগাবেন, আজকে একটু ভিন্নভাবে আলোচনা করছিলাম। সেটি হচ্ছে লক্ষণটি কিভাবে সম্পন্ন করবেন, লক্ষণটি কিভাবে সম্পন্ন করবেন। আমার টেবিলে একটা খাতা আছে, লক্ষণটি কিভাবে সম্পন্ন করবেন। দ্রুত জবাব দেন, আপনাদের যাদের জানা আছে দ্রুত লিখে জানান। বেশ কয়েকজনের সুন্দর জবাব দিয়েছেন, অনেকের জবাব খুব ভালো লেগেছে। মন্তব্য করার সময় পাইনি, ইনশাআল্লাহ পরে মন্তব্য করব ক্লাস শেষে। রোগীর অডিয়েন্স, রোগীর প্রশ্ন বা রোগীর লক্ষণ হচ্ছে সকালবেলা ব্রাশ করলে বমি, কিন্তু রেপার্টরি আমাকে সিমটম দিচ্ছে, রুব্রিক দিচ্ছে ব্রাশ করলে বমি, কিন্তু এখানে আমি সকালে ব্রাশ করলে বমি পাচ্ছি না। এবার কি করতে পারি একটু লিখে জানান। সকালবেলা ব্রাশ করলে বমি, এখানে কি করতে পারি একটু দ্রুত লিখে জানান। সকালবেলা ব্রাশ করলে বমি, এবার কি করতে পারি, লক্ষণটি সম্পূর্ণ করতে চাই। আগের পৃষ্ঠা দেখবেন, কি দেখবেন আগের পৃষ্ঠায়? আগের পৃষ্ঠায় কিচ্ছু নাই, আগের পৃষ্ঠায় দেখার মতো কিছুই নেই। কি করতে পারি, কি করার আছে লিখে জানান। কি করতে হবে এই মুহূর্তে যারা লাইভে আছেন একটু লিখে জানান।
কি করণীয়? যাদের জার্নিস ব্যবহারে যে 16টি ধাপ দিয়েছিলাম, 16টি তথ্য দিয়েছিলাম, যাদের জানা আছে শুধু আপনারাই বলতে পারবেন। একদম চমৎকার। মর্নিং এগ্রাভেশন জেনারেটিস, এগ্রাভেশন মর্নিং এ ওখানে এগ্রাভেশন আছে কি? একটু যে দেখি। মর্নিং এ এগ্রাভেশন, মর্নিং এ এগ্রাভেশন নাই। যেখানে এগ্রাভেশন নাই শুধু মর্নিং আছে কি? কই ভমিটিং এর মর্নিং ওষুধ তো এটা নাই। কই ওটা সেটা নাই। জি আচ্ছা না ওটা না। সিউসি আইএনসি অডিয়েন্স একটু দ্রুত লিখে জানান। 1341 পৃষ্ঠায় দেওয়া আছে মর্নিং এ চুবিয়ে নিতে হবে। চমৎকার। মর্নিং এ সুন্দর। সকাল দুপুর খাবে অডিয়েন্স। ডাক্তার জাহাঙ্গীর আলী লিখেছেন সাবের সাপ দেখবেন। ভাইজান সাবের সাপ তো নেই। ব্রাশিং টিথ অন, ওখানে আর কোনো সাপ নেই। মর্নিং এর মধ্যে পাচ্ছি না। এবার কি খুঁজতে হবে? মানসুরা জান্নাতি লিখছেন ভমিটিং এগিয়ে মর্নিং এ খুঁজবো। ওখানে কাঙ্ক্ষিত ওষুধটি না পেলে জার্নিসে গিয়ে খুঁজতে হবে। জি জি ঠিক আছে। ডাক্তার জাহাঙ্গীর আলী লিখেছেন ওখানে আছে। চমৎকার। বেশ কয়েকজন এরকম মন্তব্য লিখেছেন। একদম সঠিক অ্যান্সার। রুব্রিকটি সম্পন্ন করতে হবে। রুব্রিকটি সম্পন্ন করতে হলে বা রোগীর লক্ষণটিকে সম্পন্ন করতে হলে আপনাকে যেতে হবে জার্নিসের মধ্যে। জার্নিসের মধ্যে দিয়ে লক্ষণটি সম্পন্ন করতে হবে। আর একটু ভালোভাবে দেখবেন। কয়েকজনে মতামত লিখেছেন, সেই মতামতটি দেখবেন। কয়েকজনে খুব সুন্দরভাবে লিখে জবাব দিয়েছেন, সেই জবাবগুলি দেখবেন, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। অডিয়েন্স এবার আসি অশ্ব রোগের রোগীলিপি। আপনার অশ্ব রোগের রোগীলিপিতে রোগীকে আমরা প্রথম যে প্রশ্নটি করব, রোগী যদি বলে ডাক্তারবাবু আমার অশ্ব, সেই ক্ষেত্রে প্রথম প্রশ্নটি কি হতে পারে? 1 নাম্বার প্রশ্নটি আপনার কি হতে পারে? যদি রোগী বলে যে ডাক্তার সাহেব আমার অশ্ব হয়েছে, আপনার প্রথম প্রশ্নটি কি হতে পারে? একটু দ্রুত লিখে জানান আপনার প্রথম প্রশ্নটি কি হতে পারে। রোগী যদি বলে ডাক্তারবাবু আমার অশ্ব হয়েছে, কিংবা আমার বাচ্চা কিংবা স্ত্রীর অশ্ব হয়েছে, প্রথম প্রশ্নটি কি হবে? প্রথম প্রশ্নটি কি হবে? আপনার অশ্বটি কি করে বুঝতে পারলেন? চমৎকার ডাক্তার লোকমান হাকিম। 1 বলেই 7 রান। 6 রান না 7 রান? 6 রান। 1 বলেই 6 রান। আপনার অশ্বরোগ কি করে বুঝতে পারলেন? একদম। রোগীরা যখন এসে বলে যে আমার অশ্ব রোগ দেখা দিয়েছে, মগনারে তাদের সমস্যা, এই যে তাদের সমস্যা বলছে, নিজাম
যাও। এই যে রোগীরা বলে যে আমার এই সমস্যা, রোগীরা যখন বলে আমার এই সমস্যা, যখন রোগীরা বলে আমার মলদ্বারে ব্যথা হচ্ছে, কষ্ট হচ্ছে, এই ব্যথা কিংবা কষ্টের নাম অশ্ব নয়। ব্যথা কিংবা কষ্টের নামই শুধু অশ্ব নয়। এই ব্যথা কিংবা কষ্ট, এই ক্ষেত্রে আমাদের আর কি জানার আছে, এখানে আর কি কি রোগ হতে পারে? শুধু মলদ্বারে ব্যথা কিংবা কষ্ট হলে, মলত্যাগ করতে কষ্ট হলে যে শুধুমাত্র অশ্বরোগ, এই কথাটি সঠিক নয়। ওখানে আর কি হতে পারে, আমরা আর কি কি ভাবতে পারি, আগে একটু লিখে জানান। আমরা আর কি কি ভাবতে পারি? যখন রোগী বলে যে আমার মলদ্বারে ব্যথা, পায়খানা ক্লিয়ার হচ্ছে না, এই কথার মানে এই নয় যে রোগীর অশ্ব দেখা দিয়েছে। শুধুমাত্র রোগীর অশ্ব হয়েছে এই কথা বলার কোনো সুযোগ নেই। আর কি কি হতে পারে? এই মলদ্বারে ব্যথা কিংবা কষ্ট, জ্বালা যন্ত্রণা, মলত্যাগ করতে পারছে না, কষ্ট হচ্ছে, এর মানে এই নয় যে রোগীর অশ্ব হয়েছে। আর কি কি হতে পারে একটু দ্রুত লিখে জানান। কি কি ভাবতে পারি আমরা, সেখানে আর কি ভাবতে পারি, সেখানে আর কি ভাবতে পারি একটু দ্রুত লিখে জানান। আর কি ভাবতে পারি? রোগীর আর কি সমস্যা হয়েছে, আমরা আর কি ভাবতে পারি? রোগীর কি সমস্যা হয়েছে, আমরা আর কি ভাবতে পারি? আর কি কি ভাবতে পারি? ফিশার, ফিস্চুলা, রেকটাম প্রলাপস, চমৎকার। আফরোজা যাবে একদম। জি, আপনি ভাবতে পারেন ফিশার কিংবা ফিস্চুলা, ফোড়া আছে কিনা তাও ভাবতে পারেন। মলদ্বারে কোন ধরনের জটিল সমস্যা, এমনকি ক্যান্সারও হতে পারে সেখানে। রেকটাম প্রলাপসিস কিনা তাও ভাবতে হবে। মলদ্বারে রক্তনালীর অস্বাভাবিক স্মৃতি, মলদ্বারে যে কোনো ধরনের প্রদাহ, চুলকানি, শুধুমাত্র মলদ্বারে ব্যথা হলে কিংবা মলত্যাগ করতে কষ্ট হলে কেবলই অশ্বরোগ নয়, আরো অনেক কিছু হতে পারে। এই জন্য আপনাকে জানতে হবে, রোগীকে প্রশ্ন করতে হবে আপনার যে অশ্বরোগ আপনি কি করে বুঝতে পারলেন। প্রথম প্রশ্ন, আপনার রোগীকে প্রথম প্রশ্ন শুনে দিতে হবে, আপনার অশ্বরোগ আপনি কি করে বুঝতে পারলেন। তখন রোগী যে জবাবগুলি দিবে সেই জবাব থেকে আপনি বাছাই করে নেবেন রোগীর সমস্যা কি। এবার জানতে পারেন মলদ্বারের বাইরে কিংবা ভিতরে আঙ্গুরের মতো কোনো কিছু অনুভব করে কিনা। যদি অনুভব করে সেটা ভিতরে না বাহিরে। আগে বলেছি মলদ্বারে অনেক ধরনের সমস্যা হতে পারে। মলদ্বারে ফোড়া, মলদ্বার ফাটা, ষড়যন্ত্রে বেরিয়ে আসা বগন্দর, ষড়যন্ত্র প্রদাহ, এর মধ্যে কোনটি হয়েছে রোগীর কাছ থেকে কনফার্ম করে নিতে হবে। ফোড়া, ফিসাদ, ফিস্চুলা, প্রদাহ কি হয়েছে রোগীর কাছ থেকে নিশ্চিত করে জেনে নিতে হবে। মলদ্বারে ফুলা কিংবা অশ্ববলি ব্যতীত মলদ্বারে ব্যথা, জ্বালা, রক্ত যাওয়া এমন কিনা, রক্ত যায় কিনা, ব্যথা হয় কিনা, কি কি ধরনের কষ্ট হয়, কষ্টের অনুভূতি বিস্তারিত জেনে নিতে হবে। অশ্ববলি ভিতরে বাহিরে
কিংবা ভিতরে এবং বাহিরে অথবা ভিতরে কিংবা বাহিরে, তাও নিশ্চিত করে জেনে নিতে হবে। অডিয়েন্স, অচ্ছ বলি বাহিরে ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি একটু লিখে জানান। অচ্ছ বলি বাহিরে, অচ্ছ বলি বাহিরে, অচ্ছ বলি বাহিরে ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি একটু লিখে জানান। অচ্ছ বলি বাহিরে ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি একটু লিখে জানান। অচ্ছ বলি বাহিরে 60টি। স্কলারশিপ, এলো, হেপামিলিস, লেকেসিস, মিউরিক অ্যাসিড, রেটানিয়া, সালফার। বাহিরে অচ্ছ বলি, ভিতরে অচ্ছ বলি ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? ভিতরে অচ্ছ বলি ওষুধ ফার্স্ট গ্রেডে কয়টি? দ্রুত লিখে জানান। 1 নম্বরে আর্সেনিক, 2 নম্বরে ব্রোমিয়াম, 3 নম্বরে ক্যামোমিলা, 4 নম্বরে কলোসিন, 5 নম্বরে ইগনিশিয়া, 6 নম্বরে নাক্সভূমিকা, 7 নম্বরে পটোমেলাম, 8 নম্বরে পালসিডিলা, 9 নম্বরে সালফার। উনি আছে সব জায়গায়, যেমনি আছে ভিতরে তেমনি আছে বাহিরে। এক্সটার্নালে 7টি, ইন্টারনালে 9টি ফার্স্ট গ্রেডে অচ্ছ বলির ঔষধ। আর সালফার আছে 2 জায়গায়, ভিতরে এবং বাহিরে 2 জায়গায় উনি ফার্স্ট গ্রেডে হাজির। অচ্ছ বলি কি জানবো? এতক্ষণ জানলাম রোগীর সমস্যা কি, রোগীর নাকি অচ্ছ। এবার আমি নিশ্চিত হতে পারলাম তার অচ্ছ। এবার রোগীকে আর কি জিজ্ঞাসা করতে হবে এই অচ্ছর ক্ষেত্রে একটু লিখে জানান। এবার আর কি জিজ্ঞাসা করতে হবে এই অচ্ছ রোগীকে, তার এই অচ্ছ সম্পর্কে আর কি জানতে হবে? আপনারা সকলে জানেন কতদিন শব্দ জানার জন্য, যেহেতু এটা ক্রনিক কেস, অচ্ছ যেদিন দেখা দিবে, যদি একদিনের হয় এটা ক্রনিক কেস। আর এই ক্ষেত্রে আপনি জানতে পারেন কতদিন কিংবা কত মাস থেকে এই রোগে ভুগছেন। এটা স্বল্প মেয়াদী নয়, এটা দীর্ঘমেয়াদী রোগ। অনেকের হঠাৎ দেখা দিতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে এটি দেখা দিলে দীর্ঘদিন ভুগতে থাকে। আপনি জানতে পারেন এটা কত দিনের, অল্প দিনের কিংবা বেশি দিনের। তবে সাধারণত এই রোগগুলি একবার দেখা দিলে দীর্ঘদিন রোগীকে ভোগাইতে থাকে, রোগীকে কষ্ট দিতে থাকে। এবার 3 নম্বর প্রশ্ন, রোগীকে কি করবেন? আপনি নিশ্চিত করলেন রোগীর ইন্টারনাল অশ্ব কিংবা এক্সটার্নাল অশ্ব। এবার আপনি 2 নম্বর জিজ্ঞাসা করলেন কতদিন যাবত। 3 নম্বর এবার কি জিজ্ঞাসা করবেন? স্থায়িত্বকাল। তো এটার আবার স্থায়িত্বকাল কি? এই অশ্ব রোগীর স্থায়িত্বকাল সম্পর্কে আপনারা যে যতটুকু জানেন একটু লিখে আমাকে জানান। অশ্ব রোগের স্থায়িত্বকাল সম্পর্কে একটু লিখে জানান। স্থায়িত্বকাল সম্পর্কে যে যতটুকু জানেন একটু লিখেন। স্থায়িত্বকাল, অচ্ছ রোগীর স্থায়িত্বকাল সম্পর্কে একটু লিখে জানান। একটু দ্রুত লিখেন স্থায়িত্বকাল, অচ্ছ রোগীর স্থায়িত্বকাল। আপনি জানতেই পারেন এই যে অচ্ছ রোগ, এই অচ্ছ রোগটি তার একটানা চলছে দীর্ঘদিন থেকে, না কিছুদিন থাকে কিছুদিন থাকে না, এটা আপনি জেনে নিতেই পারেন। কারো কারো ক্ষেত্রে দেখা গেল এই অচ্ছ রোগে ভুগছে 10 বছর, কখনো 1 বছর থাকে, আবার 6 মাস থাকে না, কিংবা 6 মাস থাকে 1 বছর থাকে না।
একটু খাবার দাবার একটু অনিয়ম হলে আবার দেখা দিয়ে বসে। এই সমস্যা একটানা চলছে না, কখনো থাকে কখনো থাকে না। কতদিন পর শুরু হয়, কতদিন স্থায়ী হয়, আপনি জেনে নিতেই পারেন স্থায়িত্বকাল সম্পর্কে। পরবর্তী প্রশ্ন আপনার, আমি যদি আপনাদের কাছে জানতে চাই এই অশ্বরোগের বিস্তৃতি কি জানবেন, একটু লিখেন। অশ্বরোগের বিস্তৃতি, অশ্বরোগের বিস্তৃতি যে পারেন একটু লিখে জানান, দ্রুত লিখেন। অশ্বরোগের বিস্তৃতি কি জানতে হবে? অশ্বরোগের বিস্তৃতি আমাদের 4 নম্বর প্রশ্ন। বিস্তৃতি অশ্বরোগের বিস্তৃতি কি জানতে হবে, একটু দ্রুত লিখে দেন। অশ্বরোগের বিস্তৃতি, অশ্বরোগের বিস্তৃতি কি জানতে হবে, দ্রুত লিখে দেন। অশ্বরোগের বিস্তৃতি কি জানতে হবে? তুষার বালা লিখছেন যন্ত্রণা অন্য অঙ্গে ছড়ায় কিনা। অ্যান্সারটি এরকম হবে না, আপনার রোগীকে প্রশ্ন করতে হবে। রোগীকে প্রশ্ন করতে হবে, আপনার এই অশ্বরোগ যে দেখা দিয়েছে, এই অশ্বরোগটি, আপনার এই অশ্বরোগটি, আপনার এই অশ্বরোগ যদি ভিতরে শুরু হয়ে থাকে, যদি ভিতরে শুরু হয়ে থাকে, ভিতর থেকে এখন বাহিরের দিকে আবার নতুন করে দেখা দিয়েছে কিনা, কিংবা ভিতরে বাহিরে দেখা দিয়েছে প্রথমে, এখন ভিতরে আবার দেখা দিয়েছে কিনা, দেখা দিচ্ছে কিনা, ভিতর থেকে বাহিরের দিকে, বাহির থেকে ভিতরের দিকে, এটা আপনাকে জেনে নিতে হবে। ভিতর থেকে বাহিরের দিকে, বাহির থেকে ভিতরের দিকে জেনে নিতে হবে। ব্যথার পর্ব নয়, অশ্বরোগের বিস্তৃতি জানতে চাচ্ছি। অশ্বরোগের বিস্তৃতি, আপনার এই অশ্ব রোগটি, এই অশ্ব বলিটি যদি ভিতরে শুরু হয়ে থাকে, ভিতর থেকে এখন বাহিরের দিকে ছড়াচ্ছে কিনা, কিংবা বাহির থেকে ভিতরের দিকে ছড়াচ্ছে কিনা, আপনি এটা জেনে নিতে পারেন। অথবা এক পাশে দেখা দিয়ে এখন সম্পূর্ণটি ছড়াচ্ছে কিনা, এটা জেনে নিতে পারেন। বিস্তৃতি, ডান দিকে দেখা দিয়ে বাম দিকে ছড়াচ্ছে, বাম দিকে দেখা দিয়ে ডান দিকে ছড়াচ্ছে কিনা, সামনে দেখা দিয়ে পিছনে ছড়াচ্ছে কিনা, পিছনে দেখা দিয়ে সামনের দিকে ছড়াচ্ছে কিনা, এটা আপনি জেনে নিতে পারেন। এবার 5 নম্বরে আসবো, প্রকাশ অনুভূতি। প্রকাশ অনুভূতির কি জানবো? শুধু অশ্বরোগ নামে আমাদের এই পৃথিবীতে কোনো ঔষধ নেই। যারা বলেন অশ্বরোগের ওষুধ দেব, এই পৃথিবীতে অশ্বরোগ নামে কোনো ঔষধ নেই। অশ্বরোগ নামে অনেক ওষুধ রয়েছে, অনেক ওষুধ রয়েছে। সেই ওষুধগুলা থেকে যদি আপনি ওষুধ বাছাই করতে চান, তাহলে আপনাকে যা জানতে হবে, এই যে অশ্বরোগটি কোথায়, ভিতরে কিংবা বাহিরে, এর প্রকাশ অনুভূতি কেমন, এর মধ্যে রক্ত আছে কি নাই, ব্যথা আছে কি নাই, এক একটা শর্ত আপনি দিবেন আর ওষুধগুলাকে ভাগ করে ফেলবেন। ঠিক এবার আমরা 5ম প্রশ্ন করব, রোগীকে আপনার এই অশ্বরোগের প্রকাশ অনুভূতি জানতে চাই। 5ম নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা করব রোগীকে, রোগীর এই অশ্বের প্রকাশ অনুভূতি। রোগী প্রকাশ অনুভূতি বুঝে না, আমরা কিভাবে রোগীকে প্রশ্ন করব, একটু লিখে দেন। রোগী প্রকাশ অনুভূতি বুঝে না,
রোগী ডাক্তার নয়, রোগী আপনার ভাষা বুঝবে না, আপনার বইয়ের ভাষা বুঝবে না, আপনার রেপার্টরির ভাষা বুঝবে না, আপনার রোগীলিপির ভাষা বুঝবে না। আপনি রোগী যেভাবে বুঝবে, যা বললে বুঝবে, সেভাবে প্রশ্ন করেন। প্রকাশ অনুভূতি কিভাবে জানবো? প্রকাশ অনুভূতি কিভাবে জানবো একটু লিখে দেন। যারা অশ্ববলিতে শয়ের নিচে ব দিচ্ছেন, দয়া করে আজকে থেকে এই বটা মুছে দেন। যারা অশ্ববলিতে ব দিচ্ছেন, দয়া করে বটা মুছে ফেলেন। যারা অশ্ববলিতে ব দিচ্ছেন, দয়া করে বটা মুছে ফেলেন। আর কখনো এই বটা দিবেন না, একদম নয়াকার না। অশ্ববলিতে ব দিবেন না। প্রকাশ অনুভূতি অশ্ববলিত, অশ্বের প্রকাশ অনুভূতি। আপনি প্রথম জানতে পারেন আপনার অশ্ব বলিটি ছোট না বড়, ভিতর না বাহিরে। চিকিৎসক নিজে দেখে নেবেন রোগীর অশ্ব বলিটি দেখতে কেমন, আকার আকৃতি সব দেখে নেবেন। বড় কিংবা ছোট, দেখতে কেমন দেখাচ্ছে, রংটা কি, স্পর্শ করে দেখে নেবেন। শক্ত কিংবা নরম সব জেনে নেবেন, ভালোভাবে দেখে শুনে নেবেন। এবার রোগীর কাছে জানতে পারেন রোগীর এই অশ্ব বলি থেকে রক্ত যায় কিনা। যদি রক্ত যায় তাহলে রক্তের বর্ণনা জানতে হবে। রক্তের রং কেমন, উজ্জ্বল লাল কিনা, কালো কিংবা কালচে কিনা, পরিমাণ কেমন, ফিনকি দিয়ে বের হয় কিনা, ফোঁটায় ফোঁটায় পড়ে কিনা। রক্ত কখন যায়, মল ত্যাগের সময়, মল ত্যাগের পরে, মল ত্যাগের পূর্বে, মল ত্যাগের সময়, মল ত্যাগের পরে। অশ্ব বলি আছে কিন্তু অন্ধ বলি, রক্ত যায় না, শুধু অন্ধ বলি। রক্ত নেই, রক্তহীন অশ্ব কিনা তাও জেনে নিতে হবে। আমরা প্রথম জানবো অশ্বটি বলিটি কোথায়, ভিতরে না বাহিরে, বড় না ছোট, দেখতে কেমন, শক্ত না নরম, কতটি বলি। পরবর্তীতে জানবো রক্ত সম্পর্কে। রক্তটি কেমন, উজ্জ্বল লাল বর্ণ, কালো বর্ণ, কালচে বর্ণ, পরিমাণ কেমন, ফিনকি দিয়ে বের হয়, ফোঁটায় ফোঁটায় বের হয়। কখন যায়, মল ত্যাগের পূর্বে, মল ত্যাগের সময়, মল ত্যাগের পরে। কখন রক্ত যায়, আর রক্ত যদি না যায় তাও লিখতে হবে, কারণ অন্ধ বলির ওষুধ আমাদের কাছে রয়েছে। অডিয়েন্স, যেই রোগীর অশ্ব বলিতে রক্ত যায় না, সেই রোগীর ওষুধটি, ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? যে রোগীর অশ্ব থেকে রক্ত যায় না, এই অন্ধ বলির ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? অন্ধ বলির ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? একটু দ্রুত লিখে জানান। অন্ধ বলির ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? এসকুলাসিভ, রুমানা সুলতানা। ফার্স্ট গ্রেড ওষুধটির নাম হচ্ছে এসকুলাসিভ। অন্ধ বলি, কাঁদে না, অন্ধ। এবার আসতে হবে অনুভূতি কেমন, শক্ত না নরম। অশ্ব বলিটি শক্ত কিংবা নরম, ঠান্ডা না গরম। অশ্ব বলিটি ঠান্ডা না গরম। অশ্ব বলির ব্যথার ধরন কেমন আপনাকে জেনে নিতে হবে। জ্বালাকর, কেটে ফেলার ন্যায় চাপন বোধ, ক্ষতবোধ, টানানো, সুস ফুটানো ইত্যাদি জেনে নিতে হবে। মলদ্বারে চুলকায় কিনা তাও জেনে নিতে হবে। কখন চুলকায়,
মলত্যাগের আগে, সময়, পরে কখন চুলকায় তা জেনে নিতে হবে। এবার আমরা জানতে যাব এই অশ্ববলির উৎপত্তির কারণ কি। অডিয়েন্স, আপনাদের যাদের জানা আছে এই অশ্ববলির উৎপত্তির কারণ, একটু দ্রুত আমাকে পারলে লিখে দেন। অশ্ববলির উৎপত্তির কারণ কি, একটু পারলে দ্রুত লিখে দেন। অশ্ববলির উৎপত্তির কারণ কি, কেন এই অশ্ব দেখা দেয়, এই অশ্বের কারণ কি, একটু দ্রুত লিখে জানান। অশ্ব, অশ্ববলির কারণ আমি কয়েকটি বলছি, আপনি একটু মন দিয়ে শুনুন, পরে বাকিটুকু আপনারা লিখে পাঠাবেন। দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যতা, কোষ্ঠকাঠিন্যতা ও ডায়াবেটিস থাকলে, ডায়রিয়া থাকলে দীর্ঘদিন, কারো যদি দীর্ঘদিন পাতলা পায়খানা চলতে থাকে কিংবা দীর্ঘদিন যদি কোষ্ঠকাঠিন্যতা থাকে, তাদের ক্ষেত্রে এই রোগটি হওয়ার সম্ভাবনা থাকে। ব্যায়াম কিংবা পুষ্টি উপাদানের ঘাটতি, ব্যায়াম কম করলে কিংবা কম পুষ্টির খাবার খেলে, স্বল্প আঁশ সমৃদ্ধ খাবার ও সবজি কম খেলে, পেটের মধ্যে চাপ বৃদ্ধি পেলে, পেটের চাপ যদি বেড়ে যায়, দীর্ঘদিন পেটের চাপ থাকলে পেটের চাপের কারণে এই রোগটি হতে পারে। পেটের মধ্যে দীর্ঘদিন অতিরিক্ত বায়ু সঞ্চয় হলে, অনেকের গর্ভাবস্থায় এই রোগটি দেখা দিতে পারে। যারা স্থূলকায় দীর্ঘ সময় বসে বসে কাজ করে, তাদের ক্ষেত্রে এই রোগটি হওয়ার সম্ভাবনা থাকে বেশি। দীর্ঘস্থায়ী শুষ্ক কাশি, বস্তি প্রদেশের কার্যক্রম বন্ধ থাকা, এমন ক্ষেত্র হতে পারে। প্রসবের কারণে পেটের ভিতরে চাপ বৃদ্ধি পেলে সেই ক্ষেত্রে এই রোগটি হতে পারে। অন্যান্য কারণের মধ্যে যদি আমরা বলি, দীর্ঘ সময় বসে থাকলে, দীর্ঘ সময় পা গুটিয়ে বসে থাকলে, দীর্ঘ সময় শুয়ে থাকলে, তাদের ক্ষেত্রে এই সমস্যাটি হতে পারে। কাজের ক্ষেত্রে ভারী কাজ করলে, সাধ্যাতিরিক্ত ভারী কাজ করলে, দীর্ঘদিন খালি পেটে কাজ করলে, পরিশ্রম অনুযায়ী খাওয়া দাওয়া না করে কাজ করলে, দীর্ঘ সময় বসে কিংবা কুঁজো হয়ে মলদ্বারে প্রেসার দিয়ে কাজ করলে, তাদের ক্ষেত্রে এই সমস্যাটি হতে পারে। পরবর্তী নাম্বার, মলদ্বারে আঘাত, কোষ্ঠকাঠিন্যতার ক্ষেত্রে কিংবা কোষ্ঠবদ্ধতার ক্ষেত্রে আঙ্গুল দিয়ে মল ত্যাগ করার চেষ্টা করলে, তাদের ক্ষেত্রে এটি হতে পারে। খাদ্যতত্ত্বের ক্ষেত্রে অপাচ্যকর খাবার খেলে, দীর্ঘদিন যদি কেহ অপাচ্যকর খাবার খায়, তাদের ক্ষেত্রে এই সমস্যাটি হতে পারে। দীর্ঘদিন আমিষ জাতীয় খাবার খেলে, নিরামিষ না খেয়ে শুধুমাত্র আমিষ খাবার দীর্ঘদিন খেলে, তাদের ক্ষেত্রে এই সমস্যাটি হতে পারে। উচ্চ মশলাদারযুক্ত খাবার দীর্ঘদিন খেলে, অর্ধ সিদ্ধ কিংবা দুম সিদ্ধ খাবার বেশি খেলে, অতিরিক্ত ফল খেলে, অতিরিক্ত খাবার কিংবা কম খাবার দীর্ঘদিন এই অভ্যাস থাকলে, ভরা পেটে কিংবা খালি পেটে কাজ করলে, অতিরিক্ত ভরা পেট কিংবা অতিরিক্ত খালি পেটে কাজ করলে, খাবার খাওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়লে কিংবা দিনের বেলা খাবার খেয়ে সাথে সাথে কাজ করতে থাকলে, যারা অতিরিক্ত মাত্রায় নেশা করেন, যেমন কফি, চা, পান, তামাক, ধূমপান, কোমল পানীয়, মদ, গাঁজা, ইয়াবা, হুইস্কি, প্যাথেডিন সহ নেশা আসক্ত হলে, অতিরিক্ত নেশাগ্রস্ত হলে, তাদের ক্ষেত্রে এই সমস্যাটি দেখা দিতে পারে। অনিয়ম, সকল অনিয়মের রোগ হচ্ছে আপনার এই রোগটি।
এই রোগটি হওয়ার জন্য একমাত্র কারণ হিসাবে আপনি বলতে পারেন সকল অনিয়ম হচ্ছে এই রোগের মূল। খাবারে অনিয়ম, অতিরিক্ত রাত্রি জাগরণ, অতিরিক্ত সঙ্গম, অতিরিক্ত ঘুম, সকল অতিরিক্ত হচ্ছে এই রোগের কারণ হিসেবে আপনি বলতেই পারেন। অতিরিক্ত টেনশন, অতিরিক্ত মানসিক পরিশ্রম, অতিরিক্ত শারীরিক পরিশ্রম, শব্দাতিরিক্ত শারীরিক পরিশ্রম করলেও এই রোগটি হতে পারে। মলত্যাগের ক্ষেত্রে দীর্ঘদিন বা দীর্ঘ সময় যদি কেউ মল আটকে রাখে, এই যাই যাচ্ছি একটু পরে যাচ্ছি, এবং যদি কেউ মল আটকে রাখে তাদের ক্ষেত্রে এই সমস্যাটি হতে পারে। নিয়মিত মলত্যাগ না করা, সময় মতো মলত্যাগ না করা, কোষ্ঠকাঠিন্যতা দীর্ঘদিন থাকলে হতে পারে। বারবার মলত্যাগের ব্যর্থ প্রয়াস তাদের ক্ষেত্রে হতে পারে। মলত্যাগকালীন বেশি বেশি কোদ দিয়ে মলত্যাগ করতে থাকলে, অতৃপ্তিকর মলত্যাগ দীর্ঘদিন করলে তাদের ক্ষেত্রে এই সমস্যাটি হতে পারে। প্রস্রাবের ক্ষেত্রে, প্রস্রাব ত্যাগ করার ক্ষেত্রে যদি অতিরিক্ত মাত্রায় কোদ দেন কিংবা প্রস্রাব আটকে রাখেন দীর্ঘদিন, তাদের ক্ষেত্রে এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে। পাশাপাশি রোগ চাপা, যে কোনো ধরনের চর্মরোগ চাপা পড়ে এই রোগটি হতে পারে। সিফিলিস কিংবা গনোরিয়ার রোগের ফলে এই রোগটি হতে পারে। অতিরিক্ত ওষুধের কুফল, অতিরিক্ত ঔষধ যদি কেউ ভক্ষণ সেবন করে, অতিরিক্ত মাত্রায় ওষুধ সেবন করে, তাদের ক্ষেত্রে এই সমস্যাটি দেখা দিতে পারে। অপারেশন, একবার দেখা দেওয়ার সাথে সাথে অনেকে রাবার ব্যান্ড পরান, বিভিন্ন অ্যাসিড দিয়ে পরিয়ে দেন কিংবা অপারেশন করেন, তারপরে আবার পুনরায় দেখা দিতে পারে। সিফিলিস, সাইকোসিস, টিউবারকুলার ডায়াবেটিস, তাদের ক্ষেত্রে এই রোগটি দেখা দিতে পারে। এতক্ষণ যা বললাম এই রোগটি হওয়ার কারণ হিসাবে এই কয়টিকে আমরা সম্ভাব্য কারণ হিসাবে ধরতেই পারি। সম্পর্কযুক্ত লক্ষণ, দীর্ঘদিন অশ্বে ভোগার ফলে মলদ্বার ফেটে যেতে পারে, সেখানে প্রদাহ হতে পারে। বৃদ্ধি, এই রোগটি যে সকল কারণে দেখা দেয়, আবার যদি এই কারণগুলি তাদের মধ্যে দেখা দেয় সেই ক্ষেত্রে এই রোগটি বৃদ্ধি হতে পারে। যদি আবার হ্রাসের ক্ষেত্রে বলি, মলদ্বারের কষ্টটি, অশ্বের ক্ষেত্রে হ্রাস, ঠান্ডা কিংবা গরম পানি প্রয়োগে হ্রাস হয় কিনা জানতে হবে। জলযুক্ত খাবার খেলে হ্রাস হয় কিনা, নিরামিষ বেশি খেলে হ্রাস হয় কিনা, গরম সেক দিলে আরাম বোধ করে কিনা, দাঁড়িয়ে থাকলে আরাম বোধ করে কিনা, শয়ন করলে আরাম বোধ করে কিনা জানতে হবে। অডিয়েন্স, এতক্ষণ যে আলোচনাগুলি চললো এই সবগুলি হচ্ছে কারণ এবং হ্রাস বৃদ্ধি নিয়ে আলোচনা চলছিল। চিকিৎসা সম্পর্কে জানতে হবে, পূর্বে কি চিকিৎসা করেছেন তা জানতে হবে। অশ্বরোগের চিকিৎসা একেবারেই সহজ। যারা এই রোগের চিকিৎসা করতে চান, একদম আপনি রোগীলিপি করার পরে ল্যাবরেটরিতে এসে রেকটামে হেমোরয়েড দেখে রোগীর কাছ থেকে যে লক্ষণগুলি সংগ্রহ করলেন সেখান থেকে একটা ছোট্ট সাবরুব্রিক নেবেন। যে সাবরুব্রিকটি হচ্ছে রোগীর জন্য কষ্টকর, অত্যন্ত কষ্টকর, স্পষ্ট, অল্প ওষুধ যুক্ত সাবরুব্রিকটি। তার মধ্যে যে ওষুধটি পাবেন, যে এক দুইটি ওষুধ পাবেন, সেই ওষুধগুলি ম্যাথমেটিক্যাতে দেখে আপনি নিশ্চিত করে নেবেন ওষুধ রোগীর কোনটি। জটিলতা, এই অশ্বরোগের জটিলতার পরবর্তী ফলাফল রোগীকে ভগন্তের দিকে নিয়ে যেতে পারে। অশ্বরোগে যদি সঠিক চিকিৎসা না হয় রোগীকে ভগন্তের দিকে নিয়ে যেতে পারে। করণীয়, রোগী মলত্যাগকারী এই অশ্বরোগীরা কি কাজ করবেন? মলত্যাগের সময় খুব জোরালোভাবে প্রেসার দিবেন না। উচ্চ আঁশযুক্ত খাদ্য ও প্রচুর তরল বা আঁশের সম্পূরক খাবার গ্রহণের মাধ্যমে কোষ্ঠকাঠিন্য
ও ডায়রিয়া পরিহার এবং পর্যাপ্ত ব্যায়াম করা। মলত্যাগের ক্ষেত্রে অল্প সময় ব্যয় করবেন। টয়লেটে বসে বসে অনেকের অভ্যাস আছে পেপার পড়া, এমন কাজ করলে এটা বেড়ে যাবে। ওজন কমানোর চেষ্টা করতে হবে। সাধ্যাতিরিক্ত ভারী কাজ থেকে বিরত থাকতে হবে। খাবার দাবার ঠিক মতো করতে হবে, নিয়মিত ঘুমাতে হবে। যা করলে মলত্যাগ নিয়মিত হয়, স্বাভাবিকভাবে মলত্যাগ হয়, এই সকল কাজগুলি তাদের করতে হবে। অডিয়েন্স, এতক্ষণ আমরা জানলাম অশ্বরোগ সম্পর্কে কি জানতে হবে। আরেকদিন হঠাৎ করে হয়তো আপনাদের কাছ থেকে আমি জানতে যাব অশ্বরোগের ক্ষেত্রে আমরা কি জানবো। একটু আমাকে একটু বের করে দেন অডিয়েন্স। অশ্বরোগের কাছাকাছি আমরা একটি রোগ পাই, রেকটাম প্রলাপস। যে রেকটাম প্রলাপসে রোগীর সাথে রক্তক্ষরণ হয়, তার ওষুধটির নাম কি? একটু লিখে দেন, তাহলে কিছুক্ষণের মধ্যে বন্ধ করে অফ করে দেবো ইনশাআল্লাহ। কিছুক্ষণের মধ্যে চলে যাব অশ্বরোগীর রেকটাম প্রলাপসের রোগীর রেকটাম প্রলাপসের পাশাপাশি যদি রক্তক্ষরণ হয়, সেখানে আমরা অশ্বের সাথে গলিয়ে ফেলি। আপনারা দেখতে পাবেন রেকটাম প্রলাপসের রোগীরও রক্তক্ষরণ হতে পারে। ওষুধটির নাম কি? রেকটাম প্রলাপসের ক্ষেত্রে রোগীর রক্তক্ষরণ হয়, ওষুধটির নাম কি? একটু লিখে দেন। আপনারা এতক্ষণ যে যারা ছিলেন, এখন থেকে চমৎকার ডাক্তার ইসমাইল হোসেন সাহেব লিখেছেন আর্সেনিক অ্যালবাম। চমৎকার, আপনাকে ধন্যবাদ। যাওয়ার কালে আপনাকে ধন্যবাদটা না দিয়ে পারছি না। অডিয়েন্স, এতক্ষণ যে অশ্বরোগ নিয়ে কথা হলো, এখন থেকে অশ্বরোগের রোগী যদি আপনাদের চেম্বারে আসে, এখন থেকে রোগীকে প্রশ্ন করতে পারবেন কিনা অশ্বরোগ সম্পর্কে একটু দ্রুত লিখে জানান। অশ্বরোগ সম্পর্কে রোগীকে প্রশ্ন করতে পারবেন কিনা? অশ্বরোগ সম্পর্কে রোগীকে প্রশ্ন করতে পারবেন কিনা দ্রুত লিখে জানান। অশ্বরোগ সম্পর্কে রোগীকে প্রশ্ন করতে পারবেন কিনা একটু দ্রুত লিখে জানান। অশ্বরোগ সম্পর্কে রোগীকে প্রশ্ন করতে পারবেন কিনা দ্রুত লিখে জানান। অশ্বরোগ সম্পর্কে রোগীকে প্রশ্ন করতে পারবেন কিনা? অশ্বরোগ সম্পর্কে প্রশ্ন করার ক্ষেত্রে কতটুকু লিখতে পারবেন, প্রশ্ন করতে পারবেন, ওষুধ বাছাই করতে পারবেন, একটু দ্রুত লিখে জানান। ইনশাআল্লাহ একজন লিখে বলছেন শোয়েব হোসেন। পারবেন তো? তুষার বালা লিখছে পারবে। আর কেউ কে নাই? দ্রুত লিখেন। আর কে কে পারবেন? যারা পারবেন না তারাও লিখেন, তাহলে আবার চলে আসবো। আমার মনে হয় এতক্ষণ যে আলোচনা করলাম, যদি একটু মনোযোগ দিয়ে শুনে থাকেন, যেহেতু আপনারা সকলে ডাক্তার, আমার মনে হয় আপনারা এখন থেকে অশ্বরোগের রোগীলিপি করার ক্ষেত্রে আর কোনো বাধা থাকার কথা নয়। তারপর যদি সম্পূর্ণ না বুঝে থাকেন, আপনারা রোগীলিপি 2 অথবা রেপার্টরিতে হেমোরয়েডের চ্যাপ্টারটা দেখে, রুব্রিকগুলো দেখে নেবেন। হেমোরয়েডের রুব্রিক দেখে নিলে আর একটু সহজ হয়ে যাবে। তারপরে মাঝে মধ্যে এই ভিডিওটা একটু দেখে নেবেন। এটা ইউটিউবে থেকে যাচ্ছে, ইউটিউবে ফারুকি এইচএসআরএফ পেয়ে যাবেন। ইউটিউবে এইচএসআরএফ দিলে পেয়ে যাবেন। এইচএসআরএফ গেলে পাবেন, ওখান থেকে দেখে নেবেন। মাঝে মধ্যে দেখবেন, একটু শুনলে আর একটু মনে হয়ে যাবে। যারা আমার মতো অলস, একটু একটু শুনবেন, আর পড়তে হবে না। 1-2 বার শুনলে দেখবেন যে আপনারও হয়ে যাচ্ছে। পারবেন তো সবাই? ইনশাআল্লাহ লিখছে সবাই। এত প্রশ্ন কি একবারে মনে থাকে না, আর একটু সময় লাগবে।
জি আবার সময় দেব ইনশাআল্লাহ, আবার সময় দেব। অশ্বরোগের চিকিৎসার আগে কি অনেক কঠিন মনে হতো, এখন সহজ ইনশাআল্লাহ, সব সহজ, কঠিন কোনো শব্দ নেই। কিসের কঠিন? কঠিন আপনি যাকে কঠিন ভাববেন, কঠিন ভাবলেই কঠিন, একদম সহজ। এই পৃথিবীতে একদম সহজ কাজটা হচ্ছে ওষুধ বাছাই করা, একেবারেই সহজ। কিসের কঠিন? একদম সহজ। একটু চেষ্টা করেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। সবাই ভালো থাকেন, আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার আগামী দিন 9:30 দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।